গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আরও একটা ক্লাস 10-এর ক্লাস নিয়ে চলে এসেছি। চ্যাপ্টার আমাদের একই, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। তো কাল পর্যন্ত 1.1 1.2 আমরা কমপ্লিট করেছি। আজকে 1.3 স্টার্ট করব। 1.3-তে যে অঙ্কগুলো আছে সেগুলো সবই সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। সমীকরণ গঠন করতে আমরা ক্লাস 1.1-এ অনেকগুলো করেছিলাম, করতে জানি আমরা। তো আজকে সেগুলো সমীকরণ গঠন তো করবই, কিন্তু আগেরগুলোতে সমাধান আমরা করিনি, আজকে সেগুলোকে সমাধান করব। মানে সমীকরণ গঠন করে সমাধানটা করিনি, এমনি সমাধান তো আমরা করলাম 1.2-তে, তো আজকে আমরা এটা করব। তো 1.3 আমরা স্টার্ট করছি। একের দাগের অঙ্কটা প্রথম দেখি কি বলেছে, আগে পড়ে দেখি। বলেছে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 আর তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটো কি কি? দুটো সংখ্যার কি বলেছে? অন্তর, তার মানে দুটো সংখ্যার বিয়োগফল। অন্তরটা বলেছে 3। তাহলে আমাদেরকে কোনো একটা ধরে নিতে হবে, যদি না ধরি তাহলে অঙ্কটা করতে পারবো না। তাহলে আমরা বলছি ধরি বড় সংখ্যা সমান x। তাহলে দুটোর অন্তর মানে বিয়োগফলটাকে যদি 3 হতে হয়, তাহলে এটা যদি বড় হয় তাহলে এর থেকে ছোট সংখ্যা এর থেকে 3 কম হবে, তাই না? যদি ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝো, বলেছে দুটো সংখ্যার অন্তর, একটা সংখ্যা যদি 6 হয়, আরেকটা এদের মধ্যে অন্তর, তাহলে আরেকটা সংখ্যা এটা যদি বড় সংখ্যা হয়, তাহলে ছোট সংখ্যাটা 3 হলে তবেই না এই দুটো বিয়োগ করলে আমরা 3 পাবো। তার মানে একটা সংখ্যা যদি 6 নিই, অন্য সংখ্যাটা 6 - 3 নিতে হবে আমাদেরকে, 3 না হলে এটা আমাদের অন্তরটা 3 হবে না। তো আমরা এরকম ধরে নিলাম, তাহলে বড় সংখ্যাটা যদি x হয় তাহলে ছোট সংখ্যাটা কত হবে? অতএব ছোট সংখ্যা সমান যা ছিল তার থেকে 3 কম x - 3। এটা বুঝতে আমাদের অসুবিধে নেই। এবারে একটা শর্ত দিয়েছে। কি শর্ত বলেছে? বলেছে তাদের বর্গের সমষ্টি 117। তাদের বর্গের সমষ্টি মানে এর বর্গ আর এর বর্গ, তাদের সমষ্টি মানে যোগফল। তাহলে এই দুটোর বর্গের যোগফলটা হবে 117। তাহলে বলবো অতএব শর্তানুযায়ী, শর্তানুসারে x এর স্কোয়ার প্লাস x - 3 স্কোয়ার ইকুয়াল টু 117 বলতে পারি। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে x স্কোয়ার প্লাস এটাকে a - b হোল স্কোয়ার আছে, তাহলে সূত্রে ভাঙবো। তাহলে a স্কোয়ার মাইনাস 2 × a × b, তার মানে 2 × x × 3, তাহলে মাইনাস 3 দুগুণে 6x হবে। তাহলে এটা আমরা একবারে 6x বসিয়ে দিলাম। আর এটা প্লাস b স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে 9 ইকুয়াল টু 117। তাহলে এটা হয়ে গেল 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস, এই দুটো বিয়োগ হবে। তাহলে 9 আর কয় দিলে 17, 9 আর 8 হাতে থাকলো 1, একটা গিয়ে এখানে বসলো, 0 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 108, এটা ইকুয়াল টু 0। এইবার এখানে আমরা মিডল টার্ম বা মধ্য, আচ্ছা এখানে একটা করতে পারি আমরা, এগুলোকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, কেন কি সবগুলোতে 2 কমন আছে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি এটা হয়ে যাবে x স্কোয়ার, এটা হবে -3x, এটাকেও 2 দিয়ে ভাগ করব, তাহলে 54 ইকুয়াল টু 0। এখানে 3 আছে আর এখানে 54 আছে, তাহলে 54-র এমন দুটো উৎপাদক বা ফ্যাক্টর আমরা নেব যে দুটোকে বিয়োগ করলে মাঝে 3 আছে, 3 পাই। কী করবো? 54 6 9 54,
একদম চোখের সামনে ভাসছে না, 6 9 54, 6 আর 9 ওই দুটো বিয়োগ করলে আমরা কত পাই? 3 পাই। তাহলে 6 আর 9 ওই উৎপাদক দুটো বা ওই ফ্যাক্টর দুটো যদি আমরা নিই তাহলে এটা ফুলফিল করতে পারছি আমরা। তাহলে এখানটা আমরা কি করব? তাহলে এটা ইমপ্লাই করছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে লিখবো 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হয়ে গেল? এই দুটো থেকে x কমন নিলাম, তাহলে x ইন্টু এক্স মাইনাস 9 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। এই দুটো থেকে আবার x মাইনাস 9 কমন নিলাম, আর পরে রইল এখানে x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা x মাইনাস 9 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 9 অথবা x ইকুয়াল টু মাইনাস 6। এখন অঙ্কটাতে আমাদেরকে বলেছিল দেখো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা বলেছে, কিন্তু আমরা এখানে একটা ধনাত্মক পেয়েছি একটা ঋণাত্মক। তাহলে এই যেটা পেয়েছি এটা আমরা নেব না, এটাকে আমরা বলবো অগ্রাহ্য। এটা গ্রাহ্য নয়। কেন কি? আমাদেরকে বলেছিল যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এটা অখণ্ড সংখ্যা কিন্তু ধনাত্মক নয়, এটা ধনাত্মক কিন্তু এটা ঋণাত্মক, তাহলে এটা আমরা নেবই না। তাহলে এইটা নিলাম। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? বড় সংখ্যা ধরেছিলাম। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? বড় সংখ্যার থেকে 3 কম। তাহলে এটা হলো অতএব বড় সংখ্যা সমান 9। তাহলে ছোট সংখ্যা সমান কত হবে? বড় সংখ্যা যা ছিল তার থেকে 3 কম সমান 6। তাহলে সংখ্যা দুটো কি হলো? একটা হলো 6 আর একটা হলো 9। এটা একটা উত্তর হলো আমাদের, এটা একটা উত্তর হলো। বুঝতে পেরেছো আশা করি। এখন এই অঙ্কটা আমরা আরেক রকম করেও করতে পারতাম। আরেক রকম মানে আমি বড় সংখ্যাটা ধরেছি x, তাই জন্য ছোট সংখ্যাটা x এর থেকে 3 কম বলেছি। যদি আমি ছোট সংখ্যাটা x ধরতাম তাহলে বড় সংখ্যাটা কত হতো? ছোট সংখ্যাটা যদি x হয় বড় সংখ্যা তার থেকে 3 বেশি হবে। তাহলে তখন আমাদেরকে ধরতে হতো ছোট সংখ্যা যদি x হতো তাহলে বড় সংখ্যাটা আমরা করতাম x প্লাস 3 দিয়ে। তোমার দেখতে একই বেরোতো, উত্তর একই বেরোবে, কিন্তু আমরা ওইভাবেও ওটা করতে পারতাম। যার যেভাবে সুবিধে হবে সে সেইভাবে করবে এটা। আচ্ছা, 2-এরটা করি আমরা এবারে। কি বলেছে? 2-এরটা বলেছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বেশি বা কম ত্রিভুজটার ভূমি। তাহলে উচ্চতাটা যদি আমরা জানি তাহলেই ভূমিটা বের করতে পারবো, উচ্চতা না জানলে আমরা ভূমিটা বের করতে পারবো না। কেন কি? ভূমি বলেছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে আগে আমাদেরকে জানতে হবে উচ্চতাটা। আমরা জানি না, তাহলে সেটাই চলরাশি আমরা ধরে নেব যে ধরি উচ্চতাটা সমান এক্স, একক আছে একক দেব এক্স মিটার। তাহলে এখানে আমরা বলবো ধরি ত্রিভুজের বা ত্রিভুজটিরও বলতে পারো, ত্রিভুজের উচ্চতা সমান এক্স মিটারকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম। অতএব ত্রিভুজের ভূমি সমান বলেছে উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ মানে উচ্চতা এক্স, তার দ্বিগুণ মানে 2x, দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে দ্বিগুণ তার থেকেও 18 বেশি, তাহলে বেশি যখন তখন যোগ হবে, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে এইটা হয়ে গেল ভূমি, এত মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে 360 বর্গমিটার। তাহলে উচ্চতার ভূমি যদি দেওয়া থাকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়?
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা বলবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে কত 2x প্লাস 18 ইন্টু উচ্চতা মানে x, এত বর্গ মিটার বা মিটার স্কোয়ার আমরা লিখতে পারি। আমরা বের করলাম ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বইয়ে বলে দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গ মিটার, তাহলে অবশ্যই এইটা আর ওটা সমান হবে। তাহলে বলবো অতএব শর্তানুসারে হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু এক্স এইটা ইকুয়াল টু 360। এইবার এটাকে আমরা সিম্পলিফাই করব। 2x প্লাস 18 আছে, তাহলে এটা হাফ ইন্টু এই দুইটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে ব্র্যাকেটে পড়ে থাকবে x প্লাস 9 ইন্টু এক্স ইকুয়াল টু 360। তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে এই দুটোকে এবারে গুণ করব, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 9x, আর এই 360টাকে আমরা বাঁদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 360 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে আমাদের 9 আসতে হবে, তাহলে এই 360কে আমাদেরকে ভাঙতে হবে, উৎপাদকে ভাঙতে হবে, এবং যে কোনো দুটো উৎপাদক নেব, যে কোনো দুটো ফ্যাক্টর নেব, যেগুলোকে বিয়োগ করলে 9 পাবো আমরা। তাহলে আগে আমরা ওটাকে ভাঙি, ভেঙে দেখি আমরা কি আসছে। 360, আচ্ছা আমি এরকম করে ভাঙি, দেখো 360 সমান 36 ইন্টু 10, 36 মানে 6 6 36, 6 মানে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। দেখো 36 মানে 6, 6 ইন্টু 6, 6 মানে 3 দুগুণে 6, আবার আরেকটা 6 আছে 3 দুগুণে 6, তাহলে 36 হয়ে গেল। আর 10টাকে আমি 5 ইন্টু 2 ভাঙলাম, এগুলো মৌলিক উৎপাদকে ভাঙা হলো আর কি। এবার এখান থেকে এমন দুটো উৎপাদক নিতে হবে, দেখতে হবে কোন দুটো উৎপাদক। 3 3 9, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, হচ্ছে না। 3 দুগুণে 6, 3 6 18, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2 হচ্ছে না। 5 3 15, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর 15, এটাতে কিন্তু 9 আসছে। তাহলে আমরা 9টা এইভাবে নেব, একটা নিচ্ছি, এই যে 3টা নিচ্ছি, এইটা নিচ্ছি, এই দুটোকে একসঙ্গে নিলাম আর এইগুলো একসঙ্গে নিলাম। দেখো এগুলো তো সবই এর উৎপাদক, অনেক উৎপাদক হবে এখান থেকে। আমরা যে কোনো দুটো উৎপাদক খুঁজে নিলাম, কি কি? একটা হচ্ছে এই 3 আর 5, 5 3 15 করলাম, আর পরে রইল দেখো 5 3 15 যদি হয় তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে আমরা দুটো উৎপাদক পেলাম এখান থেকে, একটা 15 আর একটা 24। 24 থেকে 15 বিয়োগ করলে আমরা পাই 9, তাই এখানে 9ই আছে আমাদের। তাহলে এইভাবে আমরা করব। তাহলে এবারে কোন দুটো নেব আমরা? 24 আর 15 নেব। তাহলে এইটাকে ইমপ্লাইজ আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15, 24 মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 360 ইকুয়াল টু 0। অসুবিধে নেই। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। এবারে এক্স, এই দুটো থেকে এক্স কমন আসবে, তাহলে এক্স প্লাস 24 মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে এক্স প্লাস 24টা কমন এলো, কি পড়ে রইল? এখানে এক্স আর এখানে মাইনাস 15 ইকুয়াল টু 0। এখানটা মুছলাম, ইমপ্লাইজ এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। এইটা মানে এক্স ইকুয়াল টু মাইনাস 24 আর এখানে এক্স ইকুয়াল টু 15। এখন আমাদের যখনই
উচ্চতা বা ভূমি যাই দৈর্ঘ্য নিচ্ছি সেটা কখনো নেগেটিভে নেব না, আমরা ঋণাত্মক নেব না, সবসময় সেটা ধনাত্মক হবে। তাহলে এই ধনাত্মক মানটাই আমরা নেব, ঋণাত্মক মানটা আমরা নেব না। এক্সটা আমরা কি ধরেছিলাম, তাহলে এইখানটায় আমরা বলে দেব অগ্রাহ্য, যেরকম আগেরটায় বলেছিলাম এখানেও বলে দেব অগ্রাহ্য। তাহলে আমরা এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম উচ্চতা, এক্সটা ধরেছিলাম আমরা ত্রিভুজের উচ্চতা। আমাদেরকে কি বের করতে বলেছে, উচ্চতাই বের করতে দিয়েছে, তাই তো? তাহলে উচ্চতা নির্ণয় করো, উচ্চতা আমাদের হয়ে গেল 15 মিটার। বেশ, এর পরেরটা আমরা করব। পরেরটা কি বলেছে একটু পড়ে দেখো, নিজেদেরকেও তো করতে হবে একটু করে। আমি যখন লাইভ ক্লাস করাবো তখন তোমরা আমাকে মানে ইন্টারাকশান করবে, কেন কি তোমরা আমাকে তখন কি বলে ওটাকে মানে কমেন্টে লিখবে। এখন তো আমি ডিরেক্ট তোমাদেরকে করাতে পারছি না, তখন তো আমি যখন লাইভ ক্লাস করাবো আমি এখানে করাবো, তোমরা ওখানে দেখতে পাবে সরাসরি, তো তখন তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে আমি যখন বলবো, তাহলে আমার পড়াতেও ভালো লাগবে। ঠিক আছে, চলো 3 অঙ্কটা করি আমরা এবারে। তাহলে আমরা এটা x = 15 আমরা বলে দেব যে ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার। 2 আমাদের হয়ে গেল। এবার আমরা 3-এরটা করব। 3-এরটা কি বলেছে দেখো, 3-এরটা বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তাহলে সংখ্যাটা কত। তাহলে সংখ্যাটাকে আগে আমরা ধরে নেব, যেটা বের করতে দিচ্ছে আমরা সেটাকে আগে ধরে নিই। তাহলে ধরি সংখ্যাটি সমান x। এইবার আমরা শর্ত কি দিয়েছে সেটাকে দেখব। কি বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, সংখ্যার 5 গুণ মানে সংখ্যাটির 5 গুণ সমান 5x। বলেছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ। তাহলে অতএব শর্তানুযায়ী আমরা একবারে করি দেখো, শর্তানুসারে সংখ্যাটির 5 গুণ মানে 5x, তার বর্গের দ্বিগুণ, তার বর্গ, সংখ্যাটির বর্গ মানে কত x², তার দ্বিগুণ মানে এই বর্গ, তার দ্বিগুণ মানে তাকে 2 দিয়ে গুণ, দ্বিগুণ অপেক্ষা 3 কম, দ্বিগুণ যত ছিল তার থেকে, অপেক্ষা মানে তার থেকে কতটা কম, 3 কম। তাহলে সংখ্যাটা কত, তাহলে আমাদের এখানেই সমীকরণটা তৈরি হয়ে গেল। শুধু আমরা সব জিনিসগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, অথবা এটা যেটা আছে এটাকে ওদিকে নিয়ে যাব। আমরা এটাকেই নিয়ে যাই, না হলে এটাকে আবার যদি বাঁদিকে নিয়ে আসি মাইনাস থাকবে, আবার মাইনাস সরানোর জন্য আবার একবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, অত আমাদের করার দরকার নেই। আমরা ডিরেক্ট এইটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এটাকে যখন ডান দিকে নিয়ে যাব তখন এর চিহ্নটা পাল্টে যাবে। তার এটাকে যখন নিয়ে চলে গেলাম এদিকে তো কিছু থাকলো না, তাহলে সেটা কত হয়ে গেল, 0, শূন্য হয়ে গেল। আর এইদিকে হয়ে গেল 2x² -3, আর এইটাকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য -5x। এখন 0 = এটা বলাও যায়, এটা = 0 বলাও তাই, তাহলে আমরা এটা = 0 বলতেই পারি। তাহলে আমরা বললাম, এটাকে একটু সাজিয়েও নিলাম, 2x² -5x -3 = 0। কেন এরকম করে সাজালাম এটা তোমরা জানো, তাও আমি একবার বলছি। x-এর ঘাত 2, 2-এর পরে 1, তারপরে 0, মানে এটা একটু সাজিয়ে লিখলাম। তুমি চাইলে এরকম রাখলে অসুবিধে নেই, কিন্তু এটা মানে আমরা এরকম করে রাখি না আর কি, আমরা একটু সাজিয়ে নিই জিনিসগুলোকে। যেরকম তুমি যখন পরিপাটি হও তখন তো সব রকম ঠিকঠাক করে করতে হয়, তো আমরাও এটা সেভাবে করি। তো এইবারে এখানে এটা করলাম। এবারে আমাদের এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। তো করার জন্য আমাদেরকে মাঝে কত আনতে হবে, 5 আনতে হবে। তাহলে এমন দুটো উৎপাদক নেব যাদের বিয়োগফলটা হবে 5। তাহলে এটা 2x² মাইনাস 2, 3, 3 দুগুণে 6, তাহলে 6-এর দুটো উৎপাদক নিতে হবে যার বিয়োগফলটা হবে 5। তাহলে 6 আর 1 যদি নিই, 6কে 6 দিয়েও ভাগ করা যায়, 6কে 1 দিয়েও ভাগ করা যায়। তাহলে 6 আর 1 এই দুটো যদি আমরা
উৎপাদক নিই তাহলে সেই দুটোকে যদি বিয়োগ করি আমরা 5 পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দিকটাই করি আমরা, তাহলে এটা ইমপ্লাইজ 2x স্কোয়ার মাইনাস, দেখো এখানে মাইনাস, তাহলে এটা মাইনাস 6x, মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে দেখো কি কমন আসবে, 2x কমন আসবে। তাহলে 2x যদি কমন নিয়ে এখানে পড়ে রইল x আর এখানে পড়ে রইল 3 প্লাস এই দুটোর মধ্যে থেকে 1 কমন আসবে, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দুটো থেকে আবার দুটো রাশি তাদের মধ্যে কমন কি আছে, x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, তাহলে এটা বলবো আমরা x মাইনাস 3 ইকুয়াল টু 0 হতে পারে বা 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হতে পারে। তার মানে x ইকুয়াল টু 3 আর এটা হচ্ছে 2x ইকুয়াল টু মাইনাস 1, মানে x ইকুয়াল টু মাইনাস 1/2। এখন আমাদেরকে বলে দিয়েছে যে এটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে যখন ধনাত্মক তাহলে এইটা আমাদের অগ্রাহ্য করতে হবে, এটা আমাদের হবে না। তাহলে x ইকুয়াল টু 3টাই আমরা নেব। তাহলে সংখ্যাটা কত হলো, 3। একটা সংখ্যাই বের করতে বলেছিল, এক্সটা আমরা ধরেছিলাম সংখ্যা, তাহলে সংখ্যাটা হয়ে গেল 3। আচ্ছা, আরেকটা করি 4-এর অঙ্কটা। বেশ, চারেরটা কি বলেছে দেখো, বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ নির্ণয় করো। কার গতিবেগের থেকে কারটা বেশি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। কি বলেছে, বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ, মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে কোনটা জানলে আমরা কোনটা বের করতে পারবো, এটা আমাদেরকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে। মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ বেশি, তাহলে মোটর গাড়িটা যদি আমরা জানি তবেই জিপ গাড়িটা বের করতে পারবো, না হলে বের করতে পারবো না। তাহলে মোটর গাড়ির গতিবেগটা আগে আমাদেরকে ধরে নিতে হবে, জানতে হবে। মোটর গাড়ির গতিবেগ এখানে কোথাও বলা নেই, তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগটা আমরা ধরে নেব। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি প্রতি ঘন্টা। কিমিকে km দিলাম, ঘন্টাকে h দিলাম, আওয়ার হয় সেই জন্য h দেওয়া হলো। তাহলে ধরলাম মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, অতএব x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা h। বলেছে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে এটা হলো জিপ গাড়ির গতিবেগ। এইবারে বলেছে ওই দুটো স্থানের মধ্যে দূরত্ব কত বলেছে, 200 কিমি। তাহলে একবার মোটর গাড়িতে 200 কিমি যেতে কত সময় লাগছে এই গতিবেগে, আর একবার জিপ গাড়িতে ওই 200 কিমি যেতে এই গতিবেগে কত সময় লাগছে বের করব। এখন তোমরাই বলো, যখন গতিবেগ বেশি মানে সে ছুটছে, প্রচুর জোরে ছুটছে, তাহলে যার গতিবেগ বেশি সেই তো আগে যাবে। আমি যদি ছুটি আর একজন হাঁটছে, তাহলে কে আগে যাবে? একই জায়গা যাচ্ছি, ধরো আমি এখান থেকে স্টেশন যাচ্ছি, বাড়ি থেকে আমি স্টেশন যাচ্ছি যেটা 2 কিলোমিটার, আমি ছুটে ছুটে যাচ্ছি,
আর তুমি যাচ্ছ হেঁটে হেঁটে, তাহলে কে আগে পৌঁছবে? আমি আগে পৌঁছবো, কারণ আমার গতিবেগ বেশি, সেই জন্য আমি অল্প সময়ে পৌঁছবো, আমি তোমার থেকে কম সময়ে পৌঁছবো। তাহলে যার গতিবেগ বেশি তার সময়টা কম লাগবে, আর যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে, তার অনেকটা টাইম, অনেক সময় লেগে যাবে পৌঁছতে। তাহলে জিপ গাড়ির সময়টা কম লাগবে, মোটর গাড়ির সময়টা বেশি লাগবে। এখন আমরা আগে বের করে নিই সময়টা কত লাগছে। তাহলে আমরা প্রথম মোটর গাড়ির লিখে নিই। মোটর গাড়ি এর গতিবেগ x কিমি প্রতি ঘন্টায়, কথাটার মানে কি? মোটর গাড়ি x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়, আর কতটা দূরত্ব তাকে যেতে হবে? 200 কিমি, তাহলে 200 কিমি যাবে কত ঘন্টায় আমরা আগে দেখে নিই। তাহলে মোটর গাড়ি x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর যাবে 200 কিমি, এটা 200/x ঘন্টায়। এটা হলো মোটর গাড়ি, আমরা এটা লিখে রেখে দিলাম 200/x ঘন্টা, আওয়ার বা ঘন্টা যা হোক আর কি। এবারে জিপ গাড়ি যদি হয়, জিপ গাড়ি কত কিমি যাচ্ছে? এটা x + 5, ওর গতিবেগ তো x + 5 কিমি প্রতি ঘন্টা, তাহলে x + 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x + 5 ঘন্টায়, তাহলে 200 কিমি যাবে 200/x + 5 ঘন্টায়। তাহলে জিপ গাড়ির সময় লাগছে এত ঘন্টা, মোটর গাড়ির সময় লাগছে এত ঘন্টা, দিয়ে বলেছে জিপ গাড়ির এর থেকে 2 ঘন্টা কম লাগছে, তাহলে এইটা -2 ইকুয়াল টু এটা বলতে পারি। বোঝাতে পারলাম? বলেছে জিপ গাড়ির 2 ঘন্টা কম লাগছে, কার থেকে? এর থেকে। তাহলে এর কত সময় লাগছে? মোটর গাড়ির কত সময় লাগছে? মোটর গাড়ির এটা সময় লাগছে, তাহলে এর থেকে এত ঘন্টা থেকে 2 ঘন্টা যদি বিয়োগ করে দিই, তাহলে যে সময়টা সেটাই জিপ গাড়ির লাগছে। তাহলে শর্ত অনুযায়ী আমরা বলতে পারি এটা -2 ইকুয়াল টু এটা। বুঝতে অসুবিধে নেই? তাহলে আমরা লিখব অতএব শর্তানুযায়ী, এখানটা মুছলাম, এখানে বলবে অতএব শর্তানুসারে 200/x, এই সময়টা বেশি লাগছিল, তাহলে এর থেকে 2 ঘন্টা কম লাগছে, কার? এর। 200/x + 5। এইবার এইটা থেকে আমরা x এর মানটা বের করব। আগে এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, তাহলে 200/x - 200/x + 5 = 2, মানে দুইটাকে, যেটা x ছাড়া সেটাকে বাইরে রাখলাম, ডান দিকে নিয়ে গেলাম, আর x দিয়ে যেটা সেগুলোকে সব বাঁ দিকে রেখে দিলাম। এবার এটাকে সিম্পলিফাই করব। এই দুটোতেই দেখো 200 আছে, আমি 200টা বাইরে বের করেও নিতে পারি। 200টা যদি বের করে নিই, এটা হবে 1/x - 1/x + 5 = 2। তাহলে 200টা যেমন আছে রইল, আমি এইটুকুকে ভগ্নাংশের যে বিয়োগ হয় সেরকমভাবে করছি। তাহলে x × x + 5, এখানটা হলো x + 5 - x, আমি আর বারবার বলছি না, তোমরা এগুলো জানো করতে, = 2। তাহলে -x আর +x কেটে গেল, তাহলে এটা 200 × 5, তাহলে 5 × 2 = 10, মানে 1000 বাই x² + 5x = 2। এখন এই দুইটা উপরে আছে কিন্তু, তাহলে 2/1, তাহলে এই দুইটা দিয়ে আমরা এটাকে কাটতে পারি, এটাকে কাটলে 500 হয়ে যাবে। তাহলে দেখো এখন এখানে 1 আছে, তাহলে এর সঙ্গেও 1 গুণ, এর দিকেও 1 গুণ, তাহলে এর সঙ্গে 1 গুণ করলে এটাই থাকে, কোনাকুনি গুণ করছি, তাহলে এটা কত হয়ে যাবে? ইমপ্লাইজ x² + 5x = 500। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে x² + 5x - 500 = 0। এবারে এটাকে তোমাদেরকে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। আমি যেরকমভাবে বলেছিলাম যদি সেরকম করো, 500 মানে 5 × 100, 100 মানে 10 × 10, আমি ভেঙে নিলাম এরকম করে। তোমরা চাইলে
এই যে এরকম করে করো, 500 দিয়ে 5 দিয়ে 5, 100, 500 করে তোমরা যেরকম করে ভাঙো তোমরা সেরকমভাবেও করতে পারো, কোনো অসুবিধে নেই, তোমরা ওইভাবেও করতে পারো। আমি এভাবে করি, সুবিধে হয়ে যায়, তাড়াতাড়ি হয় আর কি। তাহলে দেখো 10 10 100 আর তার সঙ্গে 5 গুণ, তাহলে এইটা সমান 5 ইন্টু 10 মানে 5 ইন্টু 2, আর এটা 10 মানে 5 ইন্টু 2। এবারে এখান থেকে আমাদেরকে উৎপাদক খুঁজতে হবে। এমন দুটো উৎপাদক আমরা খুঁজবো যাদের বিয়োগফলটা হবে 5। দেখি আমরা একটু। 5 5 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, দেখো তাড়াতাড়ি এসে গেল। যদি আমরা এই দুটোকে নিই তাহলে 5 5 25, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 25ও এর একটা উৎপাদক, 20ও এর একটা উৎপাদক। তাহলে যদি 25 থেকে 20 বিয়োগ করি তাহলে কিন্তু এখানে 5ই থাকছে, তাহলে আমরা এই দুটো উৎপাদক নিতে পারি। তাহলে এখানে আমরা করব ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো থেকে কি কমন আসবে? এক্স, তাহলে এক্স প্লাস 25 মাইনাস পরের দুটো থেকে কি কমন আসবে? 20, পরের দুটো থেকে 20 যদি কমন নিই তাহলে এক্স প্লাস এটা 25ই হবে ব্র্যাকেটে ইকুয়াল টু 0। এটা একটা, এটা একটা, তাহলে এদের মধ্যে আবার কমন কি আছে? এক্স প্লাস 25। তাহলে এক্স প্লাস 25টা যদি দুটো থেকে কমন নিয়ে নিই, এখানে পড়ে রইল এক্স, এখানে পড়ে রইল মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে একবার হতে পারে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। আমি এখানটা একটু মুছলাম। তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস 25, আর একটা ওই দিক থেকে হবে এক্স ইকুয়াল টু 20। এখন গতিবেগ তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এখানে যে ঋণাত্মকটা এলো এটাকে আমরা অগ্রাহ্য লিখে দেব। তাহলে এক্স ইকুয়াল টু 20, এক্স ইকুয়াল টু 20, এক্সটা আমরা কি ধরেছিলাম? মোটর গাড়ির গতিবেগ। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হলো? 20 কিমি প্রতি ঘন্টা। আমাদেরকে মোটর গাড়ির গতিবেগটাই দেখো এখানে বের করতে বলেছে। তাহলে আমরা বললাম মোটর গাড়ির গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। চলো আজকে এই পর্যন্তই থাক, পরের দিন বাকিটা বাড়িতে নিজেরা করো। আমি বারবার বলছি রেফারেন্স বইগুলো থেকে করতে থাকো, পরের দিন বাকিগুলো আবার হবে, পরপর হবে, যতটা সম্ভব করানোর চেষ্টা করব। ক্লাসটা ফলো করো তাহলে হবে, আর সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা আমি যখনই পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাতে তোমাদেরই সুবিধে হবে। ওকে, গুড নাইট।